নরমালি আমরা ক্লাসগুলো সব রেকর্ড করি। তো যদি কেউ কখনো ক্লাস মিস করো, অডিট হওয়ার কিছু নাই, এগুলো আমরা ক্লাস শেষে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই ওইগুলো আমরা আবার এই গ্রুপেই পোস্ট করে দেব। আর আজকের আজকের ক্লাসে আসলে বেশি কিছু পড়ানোর কিছু নাই। আজকে আমি তোমাদেরকে কিছু বলতে পারো যে হ্যাকস, ভালো রেজাল্টের কিছু হ্যাকস বা হচ্ছে টিপস ট্রিক্স যেটা বলে, তারপরে আরো বেশ কিছু জিনিস যেগুলো আমি আজকে তোমাদেরকে দিব। আর হচ্ছে পাশাপাশি এই সাউন্ড এখন শুনতে পাচ্ছ না? দু একজন হাই হ্যালো করো তো, শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এটা হয়তো অন্য কোনো কারণে হচ্ছে। হ্যাঁ, এই যে আবার কলও দিচ্ছে এর ভেতরে একজন দুইজন। ওকে, একটু আজকে প্রথম দিন তো এই জন্য একটু সমস্যা হবে, অনেকেই বুঝতে পারবে না। হুম, অনেকেই গ্রুপে আজকে প্রথম দিন এই জন্য এই সমস্যাটা হচ্ছে, বা নতুন নতুন অনেকের জন্য এই সমস্যা হয়। তো তোমরা এটাকে সফটলি নিও, দেখো। আচ্ছা চলো দেখি। এই দেখো, আমরা তোমাদের এই গ্রুপে কেবল 16 জন জয়েন করেছো, আমি সহ 17 জন। এবং আশা করতেছি যে এই মাস শেষে এটা 50 জনে চলে যাবে। মানে এই মাস বলতে ডিসেম্বর শেষে, এবং জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে এখানে 100 বা 100-র উপরে চলে যাবে। তো এটা যে আমি বলতেছি, এটার একটা কারণ দেখাই তোমাদেরকে। এইটা নট শো অফ, হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে রিল্যাক্স করার জন্য যে না, আমরা একেবারে খারাপ জায়গায় আসি নাই। এটা হচ্ছে তোমাদের আগের বারের, তারপর থার্ড ইয়ার, তারপর ফোর্থ ইয়ার। দেখো, আমরা তোমাদের আগের যে ব্যাচ, যাদের এই যে পরীক্ষা সামনের মাস থেকে, তারা 123 জন বা 122 জন আছে এখানে। আরও কিছু ছিল, পরীক্ষার যেহেতু এখন সামনে চলে আসছে, অনেকে এখান থেকে লিভ নিয়েছে, এরকম আছে। তো এইটা, তারপরে মজা পাবা হচ্ছে থার্ড ইয়ারে দেখলে, থার্ড ইয়ারে 476 জন, এখানে টোটাল 600 জন ছিল। তো বিভিন্ন কারণে আমি কিছু হচ্ছে মানে প্রায় 1-150-র মতো আমি বাদ দিয়েছি ইরেগুলার হওয়ার কারণে। তো এখানে 476 জন। ফোর্থ ইয়ারে কিছুটা কম হয়, ফোর্থ ইয়ারে 122 জন। তো সব সময়ের জন্য ম্যাজিক্যালি যেটা হয় যে এই থার্ড ইয়ারে সবচেয়ে বেশি হয়। আর ফার্স্ট ইয়ার আমি এবছর থেকে পড়ানো বাদ দিয়েছি, আগের বছরে তো ফার্স্ট ইয়ারে পড়াইতাম। ফার্স্ট ইয়ারে যে জন্য পড়াই না, কারণ ফার্স্ট ইয়ারের সংখ্যা হয় কম, এই 30, 35, 32 এরকম। তো এই জন্য এই বছর থেকে বাদ দিয়ে দিয়েছি, যে ওই সময়টা আসলে নষ্ট হয়। আবার ফার্স্ট ইয়ারের ছেলেপেলে একটু কনফিউজ থাকে যে টিচারের কাছে পড়বো নাকি বাইরে কারো কাছে পড়বো। তো এটা সেকেন্ড ইয়ারেও কিছুটা থাকবে, থার্ড ইয়ারে উঠলে তোমরা বুঝে ফেলবা যে আসলে বাহিরে পড়াটাই শ্রেয় টিচারদের, ডিপার্টমেন্টের টিচারদের কাছ থেকে। কারণ ডিপার্টমেন্টের টিচাররা অনেক রকমের কাজকর্মে ব্যস্ত থাকে, যার জন্য তারা ওইভাবে সময় দিতে পারে না। হুম, তো এটা হয়। আর আমরা যেহেতু বাহিরে, আমরা একেবারে বলতে পারো যে নোট, তারপরে লেকচার শিট, তারপরে আরও যাবতীয় যা কিছু দরকার তোমাদের স্টুডেন্টদের যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভ থেকে আমরা পড়িয়ে থাকি, যার জন্য স্টুডেন্টদের অনেক কিছুই মানে কি বলে এটাকে, যে ওরা আগেই পেয়ে যায়, যে যা দরকার, কোনটা দরকার অ্যাজ এ স্টুডেন্ট আমি সেটা বুঝতে পারি, বা আমরা সেটা বুঝতে পারি, কারণ আমরা স্টুডেন্টের লেভেল থেকে। আর অনেক সময় টিচাররা অনেক অনেক উঁচু লেভেল থেকে কথাবার্তা বলে, বা এক্সপেকটেশন বা হোমওয়ার্ক এগুলো দিয়ে থাকে, যেগুলো আমরা আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে পড়ে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছে হয়তো, এটা এটা হয়, হ্যাঁ, প্রথম দুই একটা ক্লাসে এরকম অনেকেরই সমস্যা হয়। এটা শুধু আজকে না, এটা সব সময়ের জন্য এটা হয়ে আসছে। তো তোমরা একটু ইয়ে করবা, আহ, হচ্ছে একটু মানে অডিট হওয়ার কিছু নাই, আর ক্লাস তো রেকর্ড হচ্ছে। তো এইটা। আর আজকে তোমরা সেকেন্ড ইয়ার, তোমাদেরকে ওয়েলকাম। তোমরা ফার্স্ট ইয়ার থেকে ক্রস করে সেকেন্ড ইয়ারে এসেছো, তোমরা ফার্স্ট ইয়ার অনেক কিছু বুঝে ফেলেছো। তো সেই বোঝাপড়ার ভেতর থেকেও আমি আজকে তোমাদেরকে দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমরা সিলেবাস নিয়ে, সেকেন্ড ইয়ার সিলেবাস নিয়ে আলোচনা করব। আর দুই নাম্বার হচ্ছে আমরা পরীক্ষা যে দিয়েছি, সেই পরীক্ষা কে কেমন দিয়েছি, কোথায় কি ভুল ত্রুটি হয়েছে, এটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। এবং সেকেন্ড ইয়ার থেকে যাতে ওই ভুল ত্রুটিগুলো না হয়, এটা আমাদের কোনো ডিপার্টমেন্টের টিচাররা এটা বলবে না। বলবে না বলতে এরকম যে ওনারা ওনারা জানে না এরকমটা কিন্তু না, বা ওনারা মানে পারবে না এরকমটা না।
ওনারা আসলে স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করবে না। ওরা মনে করে যে যেমন তোমাকে বলবে যে এই তুমি তো যেমন তোমাদের ফার্স্ট ইয়ারে আছো, তোমরা তখন বলবে যে ফার্স্ট ইয়ারে সাইলাস মার্নারে মেইন টেক্সট কিনে নাও, মেইন টেক্সট নিয়ে পড়তে হবে। কিন্তু আমরা অ্যাজ এ স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি তখন দেখবো যে মেইন টেক্সট পড়তে পড়তেই তো সারা বছর চলে যাবে, তো তখন তো আমার তো এটা সিলেবাস কভার হলো না। তো এই জন্য আমরা কি বলবো, আমরা ওখানে সামারি পড়ার কথা বলবো। তো আমরা যেটা প্রায়োগিক সেই প্রায়োগিক দিকগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং হ্যাঁ, তো আমরা সেটা নিয়ে কথা বলি আর কি। তো চলো আজকে আমরা শুরুতেই আমাদের সিলেবাসটা দেখি। সিলেবাসটা দেখে তারপরে আমি ওই টিপস ট্রিক্স বা হ্যাক যেগুলো সেগুলো, আর সামনের দিন আগামী কি বার পড়তেছে, রবিবার, রবিবার থেকে আমরা আমাদের ক্লাসের পড়াশোনা শুরু করে দেবো। আর আরেকটা জিনিস দেখো, আমাদের এখন এই মাসটা চলবে হচ্ছে 7টা থেকে 8টা পর্যন্ত। সামনের মাসে গিয়ে আমাদের 8টা থেকে 9টা সময় এই টাইমটাতে আমরা ক্লাস করব। এখন ওই টাইমটাতে তোমাদের সিনিয়র যারা এই সামনে পরীক্ষা দিচ্ছে তাদের ক্লাস আছে, তো এই জন্য ওদেরকে আর সরাচ্ছি না। এক মাসের জন্য তোমরা একটু কষ্ট করো, সিনিয়র ভাই আপারা ওরা আর কি পার হয়ে যাক তারপরে। দেখো আর পড়ার সময় তোমাদের যদি কোনো কোশ্চেন আছে সাথে সাথে এখানে ইয়ে অন করে তোমরা একটু কোশ্চেন করবা। এবং ওই কোশ্চেনগুলো মানে রিলেটেড কোশ্চেন, দেখা যাচ্ছে অন্য কোনো ইয়ার অন্য কোনো বিষয় নিয়ে কোশ্চেন না, রিলেটেড কোশ্চেন করবা, তাহলে যেটা হবে সাথে সাথে আমি অ্যান্সার দিয়ে দিতে পারবো। আবার যদি দেখা যায় বেশি বড় অ্যান্সার লাগবে তখন সেক্ষেত্রে একটু ওয়েট করবা, শেষের দিকে যে আমি টাইম দেবো সে সময় কোশ্চেন করবা। আরেকটা জিনিস সেটা হলো যে তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দেই, বা এটা আমি বিভিন্ন সময় ক্লিয়ার করব, আমি বিভিন্ন সময় এখানে লিখেও জানাবো। সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় ইয়ে থাকবা যে অনেকেই আছো যে এখানে ভেবেই নিয়েছো যে এখানে একবার ভর্তি হয়েছি মানে শেষ, আর কিচ্ছু করা লাগবে না, এবার হচ্ছে আমার সব ওকে হয়ে গেল। তো ব্যাপারটা এরকম না, পড়াশোনা তোমাকেই করতে হবে, তোমাকেই সব কিছু করতে হবে, আমি জাস্ট ইনস্ট্রাকশন দেবো। এই এখন যেহেতু ফুটবল চলতেছে, ফুটবলের কোচের মতো আর কি, এটা করো সেটা করো, কিন্তু কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। আরেকটা জিনিস হলো যে পেমেন্টের ব্যাপারে আমাদের একটা ইয়ে থাকে যে প্রতি মাসেই 310 টাকা করে পেমেন্ট, আর আমি বিভিন্ন সময় অফার দিয়ে থাকি। সেই অফারগুলো আমি দিব, দেখবা যে 310 টাকা না দিয়ে 250 টাকা দিলেই হয়ে যাচ্ছে। তো ওইগুলো আমি বিভিন্ন সময় অফার দেবো, অফারগুলো তোমরা বুঝতে পারবা আর কি। তো চলো আমরা সিলেবাসটা দেখি। সিলেবাস দেখানোর আগে শুরুতে এক কথা, সেটা হলো তোমরা অনেকে আমাকে কোশ্চেন অলরেডি করেছো বিভিন্ন মেসেজ দিয়ে যে বই কিনবো নাকি গাইড কিনবো। তো উত্তর হচ্ছে বইও কিনতে হবে, গাইডও কিনতে হবে। একেবারে কোনো কিছুর মেইন টেক্সট কেনা যাবে না। বাজারে লাইব্রেরিতে তুমি পাবা হচ্ছে প্যারাফ্রেজ পাবা, তো সেগুলো কিনতে হবে। একেবারে যে মেইন টেক্সট, সাপোজ ধরো তোমরা ড্রামা আছে, তোমাদের ড্রামার ভেতরে যেমন ইডিপাস রেক্স, এটা একটা বড় রাইটিং। এখন তুমি কি এটা পড়বা বা এটার কি টেক্সট পড়বা? টেক্সটের দরকার নেই তোমাকে, এমনি এটার সামারি, এটার উপরে বই আছে কিন্তু সেই বইটা হচ্ছে প্যারাফ্রেজ। এই প্যারাফ্রেজটা তোমাকে কিনতে হবে, ওই প্যারাফ্রেজটা পড়লেই হয়ে যাবে। তাহলে এখানে 1 2 3 4 5টা প্যারাফ্রেজ কিনবা, এবং সবগুলোর উপরে একটা গাইড আছে, সেই গাইডটা কিনবা, তাহলে তোমাদের এইটা হয়ে গেল। এরপরে বাকিগুলো তাই, রোমান্টিক পোয়েট্রির প্যারাফ্রেজ কিনবা এবং সবগুলোর উপরে একটা গাইড আছে, সেই গাইড কিনবা। তাহলে বই এবং গাইড দুটোই কিনতে হবে, নইলে যেটা হবে যে পরীক্ষার আগে গিয়ে অনেক কিছুই বুঝতে কষ্ট হবে, ইস বইটা থাকলে ভালো হতো, তখন এই ইসটা থেকে যাবে আর কি, যাতে না করা লাগে সেই জন্য আমাদেরকে আমরা ওইভাবে পড়বো। তো চলো দেখি এখানে, দেখো ইন্ট্রোডাকশন টু ড্রামা। ড্রামা তো এর আগে তোমরা পড়োনি, সো ড্রামা একটা খুবই মজার, গল্পগুলো খুবই মজার, এগুলো তোমরা কিনে নিও। আবার এখানে রয়েছে হচ্ছে রোমান্টিক পোয়েট্রি বলতে যে আবার এরকমটা ভেবো না যে ও পেয়েছি প্রেম প্রীতি বা এরকম কিছু। তো রোমান্টিক পোয়েট্রি মানে মোটেও প্রেম প্রীতি কিছু না, এটা স্বাভাবিক কবিতা। এবং রোমান্টিক মানে যে শুধু হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা এগুলো না, রোম্যান্স এরকম কিছু না। রোমান্টিক মানে এটা আমরা জানতে পারবো এই যে হিস্ট্রি যখন পড়বো তখন আমি জানাবো। তখন রোমান্টিক হওয়ার পিছনে মানে এই পোয়েট্রিগুলোকে রোমান্টিক কেন বলা হয় এটার কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো এখানে এই কবিতাগুলোর ভিতরে রয়েছে বলে এগুলোকে রোমান্টিক বলা হয়, এবং এই কারণগুলো আমরা জানবো। এরপরে রয়েছে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং। অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিংটা হচ্ছে ফার্স্ট ইয়ারে তোমরা যে রিডিং এবং রাইটিং পড়েছো ওই দুইটারই একসঙ্গে, ওই একই জিনিস। ওইখানে যেটা পড়েছো 100 মার্কের রিডিং, এখানে ওইটারই অর্ধেক পড়তে হবে, ওই জিনিসগুলোই থাকবে।
এবং একটু এদিক সেদিক আছে, তবে ম্যাক্সিমাম ওই জিনিসগুলোই। এবং ওইখানে এখানে ওই রিডিংটাই পড়তে হবে। তারপরে রাইটিংয়ে ওখানে যা পড়েছো এখানেও তাই, একটু কম, মানে 50 যেহেতু 50-50 এখানে 100, আর ওইখানে 100 200 ছিল। তো এই জন্য একই জিনিস, তোমরা ফার্স্ট ইয়ার অলরেডি কভার করে এসেছো, এই ইয়ারে একটু ইয়ে করলে হয়ে যাবে, এখানে ওয়ারিড হওয়ার কিছু নাই। তাহলে ড্রামা খুবই মজার ভেতর দিয়ে এটা পার হয়ে যাবা। তারপরে হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেছি তো, স্ক্রিন শেয়ার করেছি। শুরুর দিকে একটু সমস্যা হয় অনেকের, তোমরা তোমরা যদি স্ক্রিন দেখতে না পাও, 2-1 বার কেটে দিয়ে আবার জয়েন করো, তাহলে স্ক্রিন দেখতে পাবা। ড্রামা খুব মজা লাগবে, এটা খুব সহজ, ইজি ভাবে আমরা চিন্তা করব তাহলে ইজি। এরপরে রোমান্টিক পোয়েট্রি একটু কঠিন। অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং কেমন তোমরা জানোই। সবচেয়ে অর্স যে সাবজেক্টটা সেটা হচ্ছে যে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এইটা থার্ড ইয়ারে যখন উঠবা তখন একটা সাবজেক্ট পাবা, সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স নাম। ভাষা বিষয়ে যাবতীয় সব কিছু ওখানে পাবা, লিঙ্গুইস্টিক্স। তো বর্তমানে ওইটা হচ্ছে পুরো অনার্স লাইফের সবচেয়ে কঠিন একটা পার্ট। বাট এর আগে যখন এইটা ছিল না, লিঙ্গুইস্টিক্স ছিল না, তখন সবচেয়ে কঠিন পার্ট ছিল হচ্ছে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তার মানে বোঝো এটা, এই জিনিসটা কি। তো এই ড্রামা, পোয়েট্রি, রিডিং, রাইটিং, এই তিনটা মিলিয়ে যতটা না কঠিন, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ততটা কঠিন। তাহলে এই তিনটা মিলে 300, এই একাই মনে করো 300, মার্কসের দিক থেকে না, মানে এখানে আমরা যদি এই তিনটা মিলে যে টাইমটা দিতে হবে, এই একটাকেই সেই টাইমটা দিতে হবে। তো এইটা যখন আমরা পড়বো, এটার সাথে আবার এগুলো সব রিলেটেড। এইখান থেকে আমরা এগুলো সব রিলেটেড আমরা পাবো আর কি। তো এইটার ব্যাপারে খুব সিরিয়াস থাকতে হবে, এটার ব্যাপারে কোনো ছাড় নাই। এটার ব্যাপারে কেউ যদি রিল্যাক্স হও, এই যে ওকে হিস্ট্রি তো এই আর এমন কি, তাহলে দেখবা ধরা খেয়ে গেছে। এবং সেকেন্ড ইয়ারে তোমরা অনেকেই থাকবা, 100 জনে মোটামুটি 40-45 জন থাকবা যে এটাতে ধরা খেয়ে যাবা। কেউ ফেল করবা, কেউ ইমপ্রুভমেন্ট আসবে, পরের বছর ইমপ্রুভ দিতে হবে, পরের বছরও গিয়ে ইমপ্রুভ হচ্ছে না, এরকমটা হবে। তো এইটার ব্যাপারে সচেতন থেকো। আবার যাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর দুর্বলতা রয়েছে, তারা এইখানে ধরা খাবা, রিডিং অ্যান্ড রাইটিং। আমি ভয় দেখানোর জন্য বলতেছি না, আমি জাস্ট রিয়েল যেটা বাস্তব সেটা বলতেছি। এবং ব্যাপারটা এরকম না যে আপনি ভয় দেখাচ্ছেন, ভয় দেখায় আসলে আমাদেরকে আটকে রাখার জন্য চেষ্টা করতেছেন, তো বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমি জাস্ট বলতেছি যে এই দুইটা বিষয়ে সতর্ক থাকতে হবে, এগুলোতে একটু বেশি টাইম দিতে হবে। এমন না যে এগুলোতে কেউ পার পায় না, এরকমটা তো না, অনেকে সবাই পার পাচ্ছে, সবাই পড়ে চলে যাচ্ছে, কিন্তু একটু সচেতন থাকতে হবে এগুলো পড়ার সময়। অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিংও ফার্স্ট ইয়ারে পড়েছি, আচ্ছা ঠিক আছে, পরীক্ষার আগে 2 মাস পড়বো, তাহলে ধরা খাবা। এটা প্রথম থেকেই পড়তে হবে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ফার্স্ট, এটা তো হিস্ট্রি, আর এ আর এমন কি, তো এরকমটা করা যাবে না। আর এগুলো তো বাংলা, আমি এই বাংলাগুলো পড়াই না, তবে যদি সময় পাই তোমাদেরকে হয়তো সাজেশন দিব এবার। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এইগুলোতে, এইগুলোর লেকচার শিট, এইগুলোর নোট, তারপরে শর্ট কোশ্চেন, এগুলো সব আমি আলোচনা করব। এবং লেকচার শিট এবং নোট তো দিবই, তোমরা সামনের দিন থেকে লেকচার শিট পেতে থাকবা। এবং ওই লেকচার শিট পেলেই তোমার মনে হবে যে আরে বই কেনা তো দরকারই ছিল না। হ্যাঁ, তো বইয়ের দরকার আছে, বই লাগেই, তো এই জন্য বই কিনতেই হবে, কিন্তু লেকচার শিটেই অনেকটা তোমার কভার করে যাবে। এটা আমি সামনের দিন থেকে দেওয়া শুরু করব। ওকে, তো এগুলো মার্কস ডিস্ট্রিবিউশন তো দেখেছোই। মার্কসের এগুলো অনেক সময় এদিক সেদিক হয়, অনেক সময় ইনকোর্সের মার্কস এর সাথে যুক্ত হয়, বাদ যায়, এই সেই। তো মার্কসের ব্যাপারে আমি কথা বলতেছি না, আমি জাস্ট এগুলো পড়ার ব্যাপারে কথা বলি। গ্রামার ভেতরে আছে ইডিপাস রেক্স, হ্যাঁ, অনেক সুন্দর একটা কাহিনী এগুলো। এটা হচ্ছে তোমার ক্লাসিক রাইটিং। ক্লাসিক রাইটিং হচ্ছে ধরো আজ থেকে যে খ্রিস্টপূর্বাব্দের রাইটিং যেগুলো, সেগুলোকে ক্লাসিক রাইটিং আমরা বলবো। আমাদের লিটারেচারে খ্রিস্টপূর্বাব্দের যে রাইটিংগুলো পাবো সেগুলোই হচ্ছে ক্লাসিক রাইটিং। এরকম আসতেছে কারণ হচ্ছে সে মিটিং পাসকোডটা ঠিকঠাক দিচ্ছে না। পাসকোডটা ঠিকঠাক দিলে এরকমটা আসবে না। কই গেল পাসকোডটা? কপি করে দিতে হবে, কারণ এই যে এটা ইউজ করো। এই যে পাসকোডটা দেখো, এই যে একটা স্মল লেটার আছে, তারপরে এগুলো ক্যাপিটালাইজ করা আছে। এটা যদি ঠিকঠাক না দাও তাহলে হবে না, কাজ করবে না। আবার অনেক সময় এর আগে একটা স্পেস দিয়ে দেয় অনেকে,
এটা করলেও কাজ করবে না। ওকে, তো এটা হচ্ছে একটা ক্লাসিক রাইটিং, মানে খ্রিস্টপূর্বাব্দের, মানে অনেক আগের সফোক্লিস, ওই সেই গ্রিকদের রাইটিং আর কি এটা। তো এটা আমরা খুব মজা লাগবে। এরপরে আছে উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট, খুবই মজার একটা রাইটিং। এখানকার যে হিরোইন রোজালিন্ড, তার হচ্ছে আহ, তার তার ক্যারেক্টার তোমাদের অনেক দিন মনে থাকবে। এরপরে রয়েছে হচ্ছে জর্জ বার্নার্ড শর আর্মস অ্যান্ড দ্য ম্যান, অনেক চমৎকার একটা রাইটিং, কিন্তু এটা তোমরা নিজেরা পড়ে মজা পাবা না। বাট এটা যদি আমরা পড়ি আর তোমরা যদি হচ্ছে এটা মানে এটা শুনে মজা লাগবে। অ্যাজ ইউ লাইক ইট পড়ে মজা পাবা, বাট এইটা পড়ে তোমার মনে হবে যে এটা কোনো নাটক হইলো, কিন্তু এটা খুব চমৎকার একটা রাইটিং। এরপর একটা রাইডার্স টু দ্য সি, এটা একটা ট্র্যাজেডি। এটা আমরা পড়বো শেষ মুহূর্তে, আমাদের মন খারাপ হবে এটা এই রাইটিংটা পড়ে। কিন্তু এটাও ওই শুনে বেশি মজা লাগে বা দেখে মজা লাগে। এগুলো সবই কিন্তু ইউটিউবে সিনেমা রয়েছে, মুভি রয়েছে, তো এগুলো তোমরা দেখতে পারো। লায়ন অ্যান্ড দ্য জিয়েল, এটাও তোমাদের পড়ে অনেক মজা, পড়েও মজা পাবা, এটা ইজি আছে অনেক। তো এইটা ড্রামার মতো করে ইজি ওয়েতে, এগুলোর প্রত্যেকটারই বাংলা পাওয়া যায়, ছোট ছোট বাংলা। লাইব্রেরিতে গেলে তোমরা অনুবাদ পাবা, ওই অনুবাদটা পড়বা, মেইন টেক্সট পড়ার দরকার নাই, সামারি পড়বা তাহলেই হবে। অনুবাদ পুরোপুরি পড়বা, আর সামারি পড়বা ইংলিশে, তাহলেই হবে। এখানে মেইন টেক্সটের বই কেনার দরকার নেই তোমাকে, কিন্তু লাইব্রেরিতে গেলে এগুলো বই ধরিয়ে দিবে, তো ওই বই ধরিয়ে দিলে তোমাদের লস। একটু মাথায় রেখো ওইভাবে, প্যারাফ্রেজ কিনবা, মেইন টেক্সট যেন কিনো না। এরপরে আসো রোমান্টিক পোয়েট্রি, উইলিয়াম ব্লেকের কবিতা রয়েছে। উইলিয়াম ব্লেকের কবিতাগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স, আর একটা হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্স। মানে কবিতাগুলো কন্ট্রাস্ট। একই কবিতা পাবো আমরা সংস অফ ইনোসেন্সের ভেতরেও, সংস অফ এক্সপেরিয়েন্সের ভেতরেও পাবো। তো এইগুলো আমরা যখন পড়বো তখন এগুলো আমরা বুঝবো। এই যে দেখবা যে এই টাইগার নামে সংস অফ ইনোসেন্সেও আছে, সংস অফ এক্সপেরিয়েন্সেও আছে। না না, সংস অফ ইনোসেন্স আছে ল্যাম নামে, আর সংস অফ এক্সপেরিয়েন্স আছে টাইগার নামে। ইন্ট্রোডাকশন সংস অফ ইনোসেন্সে আছে, সংস অফ এক্সপেরিয়েন্সেও এই ইন্ট্রোডাকশন নামে কবিতা আছে। হোলি থার্সডে, চিমনি সুইপার, এগুলো সংস অফ ইনোসেন্সেও আছে, তারপর নার্সের সঙ্গও তাই। তো এগুলো আমরা অল্টার করে করে পড়বো, এগুলো কন্ট্রাস্ট আর কি। ইনোসেন্সে একটা, এক্সপিরিয়েন্সে ঠিক তার উল্টোটা বলা হচ্ছে কবিতাগুলোতে। ওয়ার্ডসওয়ার্থের এই যে কবিতাগুলি, এগুলো খুব কঠিন কবিতা, হ্যাঁ, এই যে টিন্টার ন্যাবে, ইমর্টালিটি ওল্ড, এগুলো খুব কঠিন কবিতা। এগুলো এমনি পড়ে বোঝা যায় না যে আসলে কি বলতেছে, বাট আমি চেষ্টা করবো তোমাদেরকে এগুলো ইজি করে দেওয়ার জন্য। এরপরে আছে দেখো, অস্থির হয়ে গেছে সবাই। এরপরে আছে দেখো এসটি কলিন্সের দ্য রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনার এবং কুবলা খান। এই দুটা খুবই চমৎকার কবিতা। রাইম অফ দ্য এনসিয়েন্ট ম্যারিনারের ঘটনা তো আমরা শুনেছি, সেই যে 9-10 ইন্টারমিডিয়েটে পড়তাম, রিঅ্যারেঞ্জমেন্ট করতাম, সেইগুলো, সেটাই এটা। এবং প্রায় 600-700 লাইনের কবিতা এটা। তো এগুলো মেইন টেক্সট পড়ার দরকার নাই, আমরা সামারি পড়বো। এটা তো অনেক বড়, তো এগুলো সামারি পড়লেই হয়ে যাবে। এই যে এই কবিতাগুলো অনেক বড়, এগুলোর সামারি পড়লেই হয়ে যাবে। এরপরে আসো ডন জুয়ান, এটাও একটা কবিতা। এটা হচ্ছে লর্ড বাইরনের একটা দুষ্টু মিষ্টু কবিতা। তো এই কবিতাটা পড়ে অনেক মজা পাবা। তো এইটাও আমরা পড়বো চমৎকার করে। এই আরে কে দেখো তো, এরকম হলে তো, এত হলে তো সমস্যা, একটু ওয়েট করতে হয়। এই জন্য আগে একটু ট্রায়াল দিতে হয়। আমি তো লিঙ্ক আরো আধা ঘন্টা 1 ঘন্টা আগে দিয়েছি। দেখো এরপরে আছে পার্সি বিশি শেলি, টুয়ে, স্কাইলার্ক, অ্যাডোনাইস, এই দুইটা কবিতাও খুব চমৎকার কবিতা। জন কিটস, জন কিটসের আমাদের মোস্ট লাভেবল রোমান্টিক হচ্ছে পোয়েট। তোমরা ওই যে টু অটাম পড়েছো না ফার্স্ট ইয়ারে, ওইটার মতোই এই কবিতাগুলো, এবং খুব চমৎকার চমৎকার এগুলো সব কবিতা। আমাদের কঠিন লাগবে শুধু হচ্ছে এই দুইটা, তারপরে এইখানকার এইগুলো কঠিন লাগবে, আর বাকি সব সহজ। এদের উইলিয়াম ব্লেকের কবিতাগুলো খুব ছোট ছোট কবিতা। অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এ কি আছে তোমরা তো জানোই, ওইগুলোই, হ্যাঁ, একটুকু এদিক সেদিক নাই, ওইগুলোই, কোনো এদিক সেদিক নাই। আমাদের সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে এই জায়গাটাতে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মেইন কথাই হচ্ছে ইংরেজি সাহিত্যের যে যুগ, সেই যুগটাকে টোটাল এই 9টা বা তার চেয়েও বেশি আর কি, কিছু সাব এজ রয়েছে আর কি, এই 9টা এজে ভাগ করা হয়। ধরো
আহ, একেবারে অনেক আগে থেকে শুরু করে 1000 সাল পর্যন্ত একটা এজ, 1000 সাল থেকে 1400 সাল পর্যন্ত একটা এজ, 1400 সাল থেকে এরভাবে ভাগ করতে 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 এই এখনকার যে এজটা সেটা হচ্ছে মডার্ন এজ বা পোস্ট মডার্ন এজ। তো এটা চলতেছে। তো এই যে পুরো সময়টা জুড়ে যে সালগুলো হিসেবে ভাগ করা হচ্ছে, এই প্রত্যেকটা এজের কিছু বৈশিষ্ট্য আছে, এবং যেই রাইটার যে এজে লিখেছে সেই এজের বৈশিষ্ট্য তার রাইটিংয়ের ভেতরে রয়েছে। যেমন রোমান্টিক পোয়েট, রোমান্টিক এজ, এই রোমান্টিক এজের কবিতাগুলিই হচ্ছে ওই যে রোমান্টিক পোয়েট্রি। আমরা যে রোমান্টিক পোয়েট্রি দেখলাম না, ওই রোমান্টিক পোয়েট্রির যে রাইটাররা তারা সবাই রোমান্টিক এজের, এবং তারা এই এজের রাইটিংগুলোই লিখেছেন, এবং এই এজের যে বৈশিষ্ট্য তাদের রাইটিংয়ের ভিতরে রয়েছে। ঠিক এরকম এই যে ভিক্টোরিয়ান, তোমরা টেনিসন পড়েছো না? টেনিসনের কবিতা ছিল, এই টেনিসনের কবিতা হচ্ছে ভিক্টোরিয়ান এজের কবিতা, ভিক্টোরিয়ান এজের বৈশিষ্ট্য ওই টেনিসনের কবিতার ভিতরে রয়েছে। তোমরা ধরো এখানে এলিজাবেথান এজের, জ্যাকোবিয়ান, এগুলোর পিউরিটান এজ, এটার পড়েছো তোমরা হচ্ছে মিল্টন পড়েছো, তোমরা উইলিয়াম শেক্সপিয়ার পড়েছো, জন ডান পড়েছো। তো ওদের রাইটিংয়ের এজের যে রাইটিংয়ের যে ফিচার, সেটা হচ্ছে এই এজের ফিচার। আমি তোমাদেরকে এইগুলো যখন পড়াবো তখন আমি তোমাদেরকে দেখাবো যে দেখো ওই এই এজের ফিচারগুলি কিভাবে ওই কবিতাগুলির ভিতরে রয়েছে, যাতে তোমরা ইজিলি কানেক্ট করতে পারো, এটা আমি তোমাদেরকে দেখাই দেবো। তো এগুলো আমরা যখন পড়বো তখন তো পড়বোই। আচ্ছা, এখন এই যে আমরা যতটুকু পড়লাম বা যতটুকু আমরা এতক্ষণ মানে গল্প শুনলাম, এইটুকুতে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো, আমরা নেক্সট ফেজে চলে যাবো আর কি। কারো কোনো কোশ্চেন আছে? বা এমনি ওভারঅল পড়াশোনা নিয়ে কোনো কোশ্চেন, সেকেন্ড ইয়ারে কিভাবে কি করবে এরকম কোনো কোশ্চেন আছে? আচ্ছা, জাস্ট অ্যাড হইছি, মানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমাদেরকে যে তিনটা সাবজেক্টের জন্য অনুবাদ গ্রন্থটা কিনতে হবে, মানে অনুবাদ গ্রন্থটা মানে কতটুকু ইম্পর্টেন্ট সেকেন্ড ইয়ারের জন্য? বাংলা অনুবাদ। হ্যাঁ, আচ্ছা, অনুবাদ এতটুকুন ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে অনুবাদেও মানে সরাসরি ইংলিশের অনুবাদ করা যায় না, একেবারে হুবহু হবে না, আরো হ্যাঁ আর তালগোল আমি পাকিয়ে যায়। হুম। হ্যাঁ আর ওইটা তো আমি তো পড়ে দেবো, আমি বুঝিয়ে দেবো, সুতরাং অনুবাদ লাগবে না। আহ, না, অনেকেই বলতেছে যে অনুবাদ গ্রন্থ ছাড়া নাকি সেকেন্ড ইয়ার পড়াই যাবে না, অনেক মানে প্যারা দিতেছে আর কি। এখনো বইটই কিনি নাই, বললাম যে আগে ভাইয়ার ক্লাস অ্যাটেন্ড করে দেখি কি হয়, তারপরে বইটি কিনবো আর কি। আচ্ছা, আমি সামনের দিন থেকে তো পড়াবো, তোমরা দেখো 2-4টা বা 1 মাস বা হ্যাঁ 15 দিন ক্লাস করো, তারপরে বুঝবা যে কিনা লাগবে কিনা। আর সেকেন্ড ইয়ারে আমি টোটাল 150টা ক্লাস করাই। হ্যাঁ, এখন এই যে তোমাদের যে ইয়ারটা আছে এদের প্রায় মানে মিনিমাম 150টা হয়, 1 বছরে 150টা হয়। তো এই 150টা ক্লাসের পর আর কিছু দরকার হয় না, আবার অনেকবার রিভিশন হয়। সেকেন্ড ইয়ারের ক্লাস মানে সিলেবাসটা একটু ছোট হুম, তুলনামূলকভাবে, তো এই জন্য অনেকবার রিভিশন হবে। তো অনেক কিছু ইজি হয়ে যাবে, অনুবাদ গ্রন্থ বা এরকম ওইসব কিনতে হবে না। আচ্ছা, ঠিক আছে। না, একদম মানে অনেক বড় সিনিয়র ভাইয়ারা না, এক ওনারা একটা বলবে। সাবজেক্টের জন্য 4টা 5টা করে বই লিস্ট করতেছে কেনার জন্য। আমি অবশ্য এখনো কিছুই কিনি নাই, মানে আমি বললাম যে আগে ক্লাস টাস কইরা দেখি কেমন লাগে। আর আমরা তো হ্যাঁ, রেগুলার এইটাই। ভার্সিটিতে ক্লাস করতে পারি না, মানে কলেজে যাইতে পারি না, এই জন্য আর কি অনলাইনে ভরসা। হ্যাঁ, এই জন্যই আহ, ওই আমাদের সিনিয়র ভাইয়েরা পুরা এরা অনেকে অনেক কথা বলে থাকে। হ্যাঁ, আবার অনেকটা বিষয় আছে যে এই বইগুলো দেখতে খুব সুন্দর হয়, তো বইগুলো সাজানো একটা বিষয় থাকে, অনেকেই মনে করে যাচ্ছে আমার সব বই থাকা লাগবে। হ্যাঁ, হুম, তো এটা এটা যদি হয় যে আমি সাজিয়ে রাখবো, পরবর্তী জেনারেশনকে দেখাতে পারবো, তো তাহলে ওকে কিনতে পারো। আর যদি মনে হয় যে না, আমি হিসাব করে মানে যেগুলো দরকার সেগুলোই কিনবো, তাহলে একটু হ্যাঁ ওয়েট হ্যাঁ করো। এটাই। হ্যাঁ, তাহলে একটু ওয়েট করো। মানে শুধু প্যারাফ্রেজ কিনবো? হ্যাঁ, শুধু প্যারাফেজ কিনো, গাইড কিনতে পারো। আর আমি তো নোট দিয়েই দিব, ইনফ্যাক্ট অনেক গাইড লাগবেও না। আর এমনিতে গাইড থাকতে হবে আর কি, নইলে এমন হবে যে পরীক্ষার আগের রাতে ইস, এটা থাকলে আমার ভালো হতো। তো ওই যে বাংলা কোনো হুম, অনুবাদ কেনার দরকার নাই। আর বাংলা অনুবাদ ওই যে বললাম না, ড্রামার ক্ষেত্রে কিনে নিবা, ড্রামাগুলো অনুবাদ পড়লে অনেক হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ হবে। হ্যাঁ মানে কনসেপ্টটা ক্লিয়ার আর কি। অনেক সময় ইংলিশে পড়া হোল স্টোরিটা মানে হুম, হুম, টোটালি আয়ত্ত করা যায় না, ওই হুম, হুম। সময় অনুবাদ এইগুলা কাজে লাগে আর কি। হ্যাঁ। আচ্ছা, এরপরে আর কোনো কোশ্চেন আছে কারো? না, আর কোনো কোশ্চেন নাই। নেক্সট দেখি কজ আমি ড্রাম। আচ্ছা ভাইয়া, ক্লাসের রেকর্ড পাবো না? কজ হ্যাঁ, আমি হ্যাঁ, আধা রেকর্ড ঘন্টা পাবা। পরে আসছি। এই যে রেকর্ড হচ্ছে, একেবারে এ টু আচ্ছা, জেড প্রতিদিন রেকর্ড হয়, প্রত্যেকটা ক্লাস পাবা, যতবার ইচ্ছা দেখতে হ্যাঁ পারবা। কজ
আসলে জাতীয় ভার্সিটিতে পড়ে তো লজ্জা শরমের কিছু নেই, আমরা অনেকে বিবাহিত, বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে। তো সঠিক সময়ে ক্লাসে আসা, ক্লাস অ্যাটেন্ড করা, এগুলো ঝামেলার জন্য আমরা হ্যাঁ, কলেজেই যাই না। হ্যাঁ, এই এটা জন্য মানে রেকর্ড থাকলে আমাদের জন্য অনেক অনেক বেশি উপকার হয়, আমরা যে কোনো সময় ক্লাসটা দেখে নিতে পারি আমাদের ফ্রি টাইমে। এরপরে আমাদের পড়াশোনাগুলো আমরা হ্যাঁ, ঝালাই করে এটা নিতে দেখো পারি। আমি তোমাদেরকে আরেকটা বলি। রেকর্ড তো থাকেই, আমি তোমাদেরকে এখানে দেখাই। এটা তোমাদের ঠিক আগের বছরটা, হ্যাঁ, তোমাদের সিনিয়র ইনারাই এখন সামনে সামনে মাস থেকে পরীক্ষা। এই যে এখন ওদের রিভিশন চলতেছে, রিভিশনটা হচ্ছে হিস্ট্রির রিভিশন হচ্ছে। তো এই দেখো আমরা হুম। ক্লাসগুলো কিভাবে সাজিয়ে রাখি। 147 নম্বর পর্যন্ত ক্লাস চলেছে, মানে আরো প্রায় 20-30টা ক্লাস হবে। এই ক্লাস নাম্বার দিয়ে সার্চ করলেই পেয়ে যাবা, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে। মাশাআল্লাহ। তো এইভাবে সাজানো থাকবে সব, যেখানেই থাকুক তোমরা পেয়ে যাবা। এই যে এরকম ভাবে বিভিন্ন ইয়ে তো শেয়ার করেই থাকি, তারপরে অনেক নোট টোট শেয়ার করি, সবই করি। এই যে এইভাবে নোট তোমরা পাবা। তোমার এগুলো এগুলো তোমাদের ভেতর থেকেই তোমরা অনেকেই দেখা যাচ্ছে একটা নোট করেছো, গ্রুপে পোস্ট করবে, আমি দেখে দেবো। এরকম ভাবে সাজানো আচ্ছা। গোছানো সব। ক্লাস করো, বুঝতে পারবা। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? ইসমাইল হোসেন কিছু বলতে চাও? না স্যার, আজকে আমি কিছু বলবো না, আচ্ছা, ঠিক আছে। তেমন কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এবার আসো। এবার তাহলে আমরা আমাদের নেক্সট ফেজে যাই। আমরা সিলেবাসটা বোঝার চেষ্টা করলাম, এবং কি কি বই কিনতে হবে সেটা জানলাম। এবার আসো, গত পরীক্ষা যেটা দিয়েছো ফার্স্ট ইয়ারের, এই পরীক্ষায় আমরা মেলাবো যে আমরা কি কি ভুল ভ্রান্তি করেছি, আমার রেজাল্টটা কেন খারাপ হতে পারে। যদি ভালো হয় তো আমাদের সবারই তো চাও ভালো হোক। আমি আবার তোমাদেরকে ডিমোরালাইজ করার জন্য এটা দেখাচ্ছি না, আমি জাস্ট এটা তোমাদেরকে একটু সচেতন করার জন্য যে এই ভুলগুলো আমরা করব না, যেহেতু আমি তোমাদেরকে প্রথমবার পাচ্ছি সেজন্য। তো এটার একটা পিডিএফ আছে, আমি পিডিএফটা আমি ইনফ্যাক্ট অনেকে বলে থাকি যে যদি তোমার ভালো লাগে তুমি এটা প্রিন্ট আউট করে তোমার পড়ার টেবিলের পাশে লাগায় রাখো আঠা দিয়ে বা পিন করে, তাহলে ওই ভুলগুলো হবে না। এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, পিডিএফ করা আছে, হ্যাঁ। সেটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, তোমরা অনেকে একটা কোশ্চেন করে থাকো যে ইউটিউবের যে লোক কথা বলে সেই লোক আমি কিনা। তো হ্যাঁ, আমি ইউটিউবের সেই লোক। আমাকে ইউটিউবে যেরকম দেখতে পাওনি, এখানেও দেখতে পাবা না। এখন পর্যন্ত কেউ দেখেনি কোনোদিন। আমার এই একটা ছবি শুধু তোমরা দেখতে পাবা, এই যে এইটুকু, এই জায়গাটাতে এইটুকুই। ইনফ্যাক্ট আমার চেহারা এখন এরকম নাই, এখন আরো মুরব্বি হয়ে গেছি। আহ, তো এই জন্য চিনতেও পারবা না সামনাসামনি কোনোদিন দেখা হলেও। আমার ফেসবুকে আমি ছবি দেই না। আগে কিছু ছবি দিতাম, ওগুলো হাইড করে রেখেছি, জাস্ট এটা আমার চলাফেরার মানে স্বাধীনতার জন্য। আমি শুরুর দিকে আমি যখন আরেকটু জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি ঢাকায় থাকতাম। এই জন্য আমার সব জায়গার অ্যাড্রেস তুমি ঢাকা পাবা। তো পরবর্তীতে রাজশাহীতে চাকরি নিয়ে চলে আসছি, রাজশাহীতে। তো এখন আমি আমার অফিসের কাজগুলো করি আমার বাড়ি থেকে, একেবারে গ্রামের বাড়ি, নাটোর। নাটোর থেকে এই কাজগুলো আমি করে থাকি। এবং এখন তোমাদের যে ক্লাসটা নিচ্ছি, এটাও আমি আমার গ্রামের বাড়ি, নাটোর থেকে। আমার আইটি ক্যারিয়ার, যার জন্য আমার সেট আপ সব ওকে। এই জন্য আলহামদুলিল্লাহ তোমাদের ক্লাসেরও কোনো বিঘ্ন জি ঘটবে না। স্যার, আমি ঢাকা হ্যাঁ। তো থেকেও আপনার সব ক্লাস দেখছি, কিন্তু আগে পড়ি নাই তো। হ্যাঁ, তো কোনো সমস্যা হবে না আর কি। ইনফ্যাক্ট আমার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আছে, এজন্য কোনো ক্লাস বিদ্যুতের কারণে সমস্যা হয় না। সমস্যা যেটা হয়, কোনো ক্লাস যদি ইয়ে হয় আমি জানিয়ে দেই আগেই। হয় দেখা যাচ্ছে যে কোনো কারণে আমি অসুস্থ, আবার দেখা যায় যে হয়তো মাঝে মাঝে নেটের একটু সমস্যা হয়, মাঝে মাঝে এটা বলতে না 2 মাসে হয়তো একবার এরকমটা হতে পারে। ওকে, এবার দেখো, তোমাদের ফার্স্ট ইয়ার রেজাল্টের পরে অনেকেই আমার কাছে মেসেজ দিবা, স্যার আমি স্যার, তো অনেক ভালো পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, বলো। স্যার আমাদের পোয়েট্রি কয়টা বই কিনতে হবে যদি বলতেন। প্রত্যেকটা রাইটারের উপরে একটা করে, আর একটা গাইড। রাইটার যে কয়টা আছে আচ্ছা স্যার। সেই কয়টা বই, আর হচ্ছে একটা গাইড। ওকে। তো দেখো, ফার্স্ট ইয়ারে আমরা যে যা করেছি করেছি, এবং কি কি করেছি, কি কি ভুল করেছি একটু চলো মিলাই নেই। আর এই জিনিসগুলো আমরা এই সেকেন্ড ইয়ার থেকে ভবিষ্যতে করব না। এগুলো যদি করি তাহলে আমাদের রেজাল্ট ভালো হবে না। এবং ফার্স্ট ইয়ার রেজাল্ট হওয়ার পরে তোমরা অনেকে আমাকে মেসেজ দিবা যে আমার রেজাল্ট কেন খারাপ হলো, আমি তো এত ভালো পরীক্ষা দিয়েছি, অত ভালো পরীক্ষা দিয়েছি। তো ওই অত ভালো পরীক্ষা দেওয়ার ভেতরেও কিছু ভুল থাকে, সেই ভুলগুলো এখানে দেখো। আমি টোটাল এখানে 21টা ভুলের লিস্ট করেছি। এটা আমি সব ইয়ারকে সচেতন করি আগে। যেমন ধরো একটা প্রথম কথাটা হচ্ছে যে প্রশ্নের ভালো অ্যান্সার করতে পারিনি। হুম কেউ যদি বলে যে আমি ভালো অ্যান্সার করেছি,
ধরো আমার প্রথম কথাই হচ্ছে যে ভালো অ্যান্সার করতে পারোনি। দ্বিতীয় কথা, তুমি যদি বলো যে না আমি ভালো অ্যান্সার দিয়েছি, তখন আমি বলবো যে উত্তর ছোট হয়ে গেছে। হ্যাঁ, অথবা টাইম ম্যানেজ করতে পারোনি তুমি। টাইম ম্যানেজ ব্যাপারটা এরকম যে তোমাদেরকে একটা হিসাব দেখাই দিই। আমরা প্রতিটা প্রতিটা মার্কের জন্য, সিঙ্গেল একটা মার্কের জন্য আমরা 3 মিনিট করে সময় পাবো। হ্যাঁ, একটু মাথায় রেখো, আমরা 3 মিনিট করে সময় পাবো। সেই হিসাবে আমরা এক একটা ব্রিফ কোশ্চিনে পাবো হচ্ছে 3 মিনিট, পার্ট এ এর যে কোশ্চেন। এক একটা শর্ট কোশ্চিনে আমরা পাবো 12 মিনিট পার্ট বি এর, এবং এক একটা ব্রড কোশ্চিনে আমরা পাবো হচ্ছে 30 মিনিট করে। তো এই জায়গাগুলোতে আমরা 2-1 মিনিট করে কম করে লিখবো সবসময়, কারণ আমাদের রিভিশন দেওয়া লাগবে। ওই দেখা যাচ্ছে 12 মিনিটেরটা আমরা 10 মিনিটে শেষ করার চেষ্টা করব, ওই 30 মিনিটের ব্রড কোশ্চেনটা আমরা লেখার চেষ্টা করবো 27-28 মিনিটে। হ্যাঁ, এবং প্রত্যেকটাই উত্তর ছোট হয়ে যাবে এরকমটা করব না, আমরা একটু চেষ্টা করব যে আমাদের উত্তরটা যেন বড় হয়। হ্যাঁ, আবার হাবিজাবি লিখবে এরকমটা না, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর কোয়ালিটিটা বাড়াবো। ফ্রি হ্যান্ড রাইটিংটা যদি বাড়াতে পারো তাহলে দেখবা যে অনেক কিছু তোমরা কোপ আপ করতে পারতেছো। হ্যাঁ, অনেক সিচুয়েশন তোমরা ট্যাকেল করতে পারতেছো। সিচুয়েশন কেমন? ধরো তুমি প্রশ্ন পড়ে গেছো 5টা, হচ্ছে তোমার কমন পড়েছে 4টা, লিখতে হবে আরেকটা কিভাবে লিখবা? তো ফ্রি হ্যান্ড যদি তোমার জানা থাকে, গল্প জানা আছে, তুমি বানিয়ে লিখতে পারবা। তো এই জন্য উত্তর ছোট হওয়াও যাবে না, আবার আলতু ফালতু লিখে যে অনেক বড় করবা সেটাও না। আবার টাইম ম্যানেজ করাও শিখতে হবে। এই জন্য আগে থেকে যা পড়ো লিখতে হবে। আর তোমরা এটা অনেকেই ফেস করেছে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে গিয়ে, যেহেতু আগে লিখো নাই, না লিখার কারণে, লেখালেখি না করার কারণে পরীক্ষার হলে গিয়ে কোনোটা লাগতেছে 35 মিনিট 40 মিনিট, কোনোটা আরও বেশি, কোনোটা দেখা যাচ্ছে যে লাস্টে গিয়ে সময় পাচ্ছ না। তো এটা করা যাবে না, সব সমান তালে লিখতে হবে। একটা লিখলা 10 পৃষ্ঠা, আরেকটা 2 পৃষ্ঠা, তাহলে হবে না। সব 4-5 পৃষ্ঠা এরকম করে লিখতে হবে। স্যার এরপর হ্যাঁ, স্যার আমরা যদি নিজেদের ভাষায়, অর্থাৎ যদি কমন কিছু ওয়ার্ড দিয়ে লিখি, ধরেন বইয়ের যে ভাষা স্ট্যান্ডার্ড ওয়ার্ড, ওরকম হবে না। ওরকম ছাড়া ফ্রি হ্যান্ড রাইটিং ভালো, কিন্তু লিখতে পারলাম 4-5 পেজ লেখা সম্ভব, তাহলে কি স্যার নাম্বার পাবো? হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিংই তো লিখতে হবে। এই ইংরেজি সাহিত্য পড়ার উদ্দেশ্যটা কি? ভাষা শিক্ষা করা, অন্য কোনো শিক্ষা করা। তুমি ওই ইংরেজি সাহিত্য পড়ে যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করে যাবা, একটা চাকরি নিতে যাবা, তোমাকে কেউ বলবে না যে মানে শুরুতে চাকরির পরীক্ষার জন্য তো বলবে যে উইলিয়াম শেক্সপিয়ারের জন্মসাল কত, উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন, এগুলো। বাট এর পরবর্তীতে জীবনে কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি সাহিত্যে কেমন করেছো, কেমন পড়েছো, কি কি, এগুলো কেউ জিজ্ঞাসা করবে না। শুধু জিজ্ঞাসা তোমাকে করা হবে কি, তুমি লিখতে কেমন পারো। মানে তুমি লিখতে কেমন পারো এরকম তোমার সিচুয়েশন আসবে, তুমি বলতে পারতেছো কিনা, পড়তে পারতেছো কিনা, এই জিনিসগুলো। সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ভাষাটা শিক্ষা করা, রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসনিং, এই 4টে স্কিল অর্জন করা। এই ক্ষেত্রে কেউ যদি এরকমটা করো, আরে আমি তো অমুক অমুক স্টোরি পড়ে ফেলেছি, আরে আমি তো এরকম হেভি পড়ি, হ্যাঁ আমি তো উইলিয়াম শেক্সপিয়ার সিলেবাসের বাইরেও আরও 10টা কবিতা পড়ে ফেলেছি, এখানে কোনো ক্রেডিট নাই। ক্রেডিটটা হচ্ছে তুমি যদি স্পিকিং ভালো পারো, তুমি যদি লিসনিংটা ভালো পারো, তুমি যদি ভালো করে লিখতে পারো, বলতে পারো, এটা হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, তো চেষ্টা করো সবসময় ফ্রি হ্যান্ড রাইটিং করার, মানে এটাতে রাইটিং স্কিলটা আসবে, আর টুকটাক স্পোকেন করার নিজের ভেতরে। এগুলো নিয়ে আমি ক্লাসে ক্লাসে সব তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন টিপ দিয়ে যাব। এরপর দেখো, হাতের লেখা স্পষ্ট করতে হবে, ছোট এবং কাটাকাটি হয়েছে এরকমটা করা যাবে না। মানে হাতের লেখা অস্পষ্ট হলে সমস্যা, খুব ছোট হলে সমস্যা, কাটাকাটি হলে সমস্যা। অনেক বড় প্রশ্ন লিখেছো কিন্তু ছোট ছোট হাতের লেখা হওয়ার কারণে তোমার ওই প্রশ্নটা দেখা যাচ্ছে যে ইয়ে হয়ে গেছে, অল্প লেখা হয়ে গেছে, তখন তুমি মার্কস কম পাবা। অস্পষ্ট লেখাই বোঝা যাচ্ছে না। আবার খুব কাটাকাটি করেছে, অনেকে এক টানে কাটে, অনেকে আবার একেবারে খাতার সালবাকরা তুলে দেয়, এটা করা যাবে না। এরপরে দেখো, অনেকে আছে হাতের লেখা বড়, কম লিখে খাতা ভরে ফেলে, ইটালিক লিখে, মানে বাঁকা করে লিখে, এটা লেখা যাবে না। লোকে বলে ভালো লেখা, কিন্তু আসলে দুর্বোধ্য। অনেকে বলবে তোমাকে, আরে তুমি তো হেভি লিখেছো, টাইপ রাইটিং এর মতো, হ্যাঁ, কিন্তু ওই লেখা করা যাবে না। কারণ ওই লেখা করলে দেখা যাচ্ছে যে তোমার লেখাটা টিচার পড়তে গিয়ে দেখা যাচ্ছে বুঝতে পারবে না, তখন তোমাকে এভারেজে মার্কস দিয়ে যাবে। তো এভারেজ মার্কস পাইলে কত পাবা? 10,000 3-4, তো 10-এ 3-4 পাইলে তো হলো না, পাস করতে পারবে না, বা 10-এ 2-এ সি পাবা, তো এটা হলো না। তো হাতের লেখা কেউ যদি কারো ইটালিক থাকে, বা ইটালিক বলতে বাঁকা করে লিখো এবং খুব পেঁচিয়ে হেঁচিয়ে, তো ওই লেখাটা বাদ দিতে হবে, আদারওয়াইজ রেজাল্ট ভালো হবে না। আর অনার্সে এসে হাতের লেখা যতটা না ভালো, তার চেয়ে বেশি প্রাধান্য দিতে হবে তুমি কি লিখতেছো সেটার উপরে। হাতের লেখার কথা ভুলে যাও যে আমার হাতের লেখা খারাপ, আমি একটু অমুকের মতো লিখতে পারি না,
তো এটা এটা কোনো দামই নাই এখানে, হ্যাঁ, হাতের লেখা তো তোমাকে মার্কস দিবে না। হ্যাঁ আছে অনেক, 100তে হয়তো 2জন 5জন টিচার আছে যাদের হাতের লেখা ভালো, যে সকল টিচারের, তারা আবার হাতের লেখার দাম দেয় যে ও আমাকে হাতের লেখা ভালো। তো এটা এটা তো কোনো প্রাধান্য দেওয়ার দরকার নেই, সবসময় কি লিখতেছো সেটা তো প্রাধান্য দিবা। রাইটিং ও রাইটারের নাম লিখতে গুলিয়ে ফেলা, রাইটিং ও রাইটারের নাম লিখতে ভুলে যায়। যেমন ধরো তুমি ফার্স্ট ইয়ার থেকে আমি উদাহরণ দিই, গুড মোরো, গুড মোরো বাই জন ডান, তুমি লিখেছো এরকম জন, তাহলে মার্কস পাবা? মার্কস পাবা না, এইখানেই তোমার 3-4 মার্ক কেটে দেবে। এই গুড মোরো নামটা হয়তো ঠিক লিখেছো, কিন্তু জন ডানে তুমি জনের বানান লিখে ফেলেছো ঝন, হ্যাঁ, এইচটা হবে এপারে। এই ভুলগুলো যে রিভিশন না দিলে থেকে যায় এবং তোমরা ভালো মার্কস পাবা না তখন। এই জন ডানে যে ডাবল এন, এটা তোমরা ভুলে যাও এবং এতে করে মার্কস পাবা না। তোমার মনে হবে যে আমি তো ফাটিয়ে পরীক্ষা দিয়ে আসছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কম মার্কস দিয়েছে, এটা রেজাল্ট পাবা তখন মনে হবে, কিন্তু আসলে যে এই ভুলগুলো হয়। তো রাইটিং এবং রাইটারের নাম, গুড মোরো এখানে হয়তো একটা আর দিয়ে ফেলেছো, রিভিশন দিলে এগুলো খুঁজে পাওয়া যায়। তো এইগুলো তোমাদেরকে মানে ভুল করা যাবে না, এগুলো ভুল করলেই মার্কস শেষ। এরপরে দেখো নামের বানান ভুল, অন্যান্য ওয়ার্ডের বানান ভুল, মানে ওই যে যেটা বললাম, অনেক সময় রাইটিং ও রাইটারের নাম কি, ধরো তুমি লিখতেছো সনেট 18, নাম লিখে দিয়ে আসছো জন মিল্টন, অথবা তুমি লিখতেছো হচ্ছে তোমার মনে আছে কিন্তু তোমার কলম আর মানে মাথার যে কানেকশন, এই কানেকশনের কারণে ভুল হয়ে গেছে, তুমি গুড মোরো লিখে উইলিয়াম শেক্সপিয়ার লিখে বসে আছো। তো এটা করা যাবে না। টু অটম লিখে জন কিটস না লিখে তুমি লিখে বসে আছো জন ডান। কিটস তুমি জন কিটস, জনটাও ঠিক লিখেছো, কিটসের জায়গায় ডান লিখে বসে আছো। তো এই ভুলগুলো হলে মার্কস পাবা না। নামের বানান ভুল করা যাবে না, অন্যান্য ওয়ার্ডেরও বানান ভুল করা যাবে না। মানে ব্যাপারটা এরকম না যে আমি একটা সেন্টেন্স লিখতে গিয়ে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড থাকে না, যেমন রাইটারের নাম, রাইটিং এর নাম, কোনো সাল, হ্যাঁ, বা কোনো একটা ভেতরে কোনো একটা টপিক, এই জিনিসগুলোতে কোনো বানান ভুল করা যাবে না। প্যারার প্রথম লাইনগুলোতে গ্রামারের মিস্টেক, অনেক সময় অনেকে গ্রামার হচ্ছে লিখে থাকো, লিখতেছো, লিখতে গিয়ে প্রতিটা হয়তো একটা প্রশ্নে তুমি 5টা প্যারা দিয়েছো, 5টা প্যারার প্রত্যেকটা প্যারাতেই মানে 5টা প্যারার ভেতরে দেখা যাচ্ছে 3টা প্যারারই প্রথম সেন্টেন্সের গ্রামারের ভুল। টিচাররা কি দেখে, খাতা দেখতে গেলে সব লাইন তো পড়ে না, প্যারায় প্যারায় গিয়ে প্রথম লাইনটা দেখে, তো প্রথম লাইনেই তোমার গ্রামার ভুল। তো এরকম বারবার দেখতে দেখতে একটা সময় এভারেজে মার্কস দিয়ে চলে যায়, তো 10-এ তোমাকে 5 মার্ক দিয়ে বা 4 মার্ক দিয়ে চলে গেল। তো 4-5 পেলে তো ভালো রেজাল্ট হলো না। তো এই জন্য প্যারার প্রথম লাইনের গ্রামারটা ভালো করে চেক করতে হবে যে এই গ্রামারটা যেন ভুল না হয়। কালার পেন্সিল ইউজ করে টিচারের রোশানলে পড়া যাবে না। অনেকেই আছো যে কালার পেন্সিল ইউজ করো, একটা কোটেশন দিলা, একটা রাইটিং এর নাম লিখলা, মেয়েরা এই কাজটা বেশি করো, তো এটা করা যাবে না। একবারে কোনো কালার পেন্সিলই পরীক্ষার হলেই নিয়ে যাবা না, নিয়ে যাইতে হবে কালো কালারের 3-4টা কলম নিয়ে যাবা, ম্যাটাডোর বা গুড লাক এই টাইপের, নিয়ে গিয়ে ওইটা দিয়েই লিখবা। যদি কোনোটাকে হাইলাইট করার দরকার হয়, রাইটারের বা রাইটিং এর নাম নিচ দিয়ে একটা আন্ডারলাইন করবা, তাও কালো দিয়ে। অনেক সময় অনেকে গ্লসি পেন ইউজ করো যেগুলো চকচক করে, গ্লিটারিং যেগুলো মানে জল জল করে, এরকমটা কিছুই করা যাবে না। এগুলো করলে হয় কি যে তুমি যদি কোনো টিচারকে জিজ্ঞাসা করো, তখন টিচার বলবে যে, টিচারের যদি ভালো লাগে বলবে হ্যাঁ করা যাবে, তো করা যাবে না কেন? তোমার ডিপার্টমেন্টে যায় জিজ্ঞাসা করো, 10 জন টিচার থাকলে 10 জনের জিজ্ঞাসা করবা, দেখবা 2-3 জন বলবে হ্যাঁ করা যাবে না কেন, খাতা দেখতে সুন্দর হবে। তো ওইটা ওই টিচারের পার্সপেক্টিভ, কিন্তু অনেক টিচার আছে এটা অপছন্দ করে। তখন যদি এরকম একটা টিচারের কাছে তোমার খাতা পড়ে যায় যিনি অপছন্দ করেন, তখন তোমার কি হবে? তো এই জন্য চেষ্টা করবা যে এমনভাবে লিখবা যেটা কেউ ভুল ধরবে না। হ্যাঁ, যেমন কালো কালার দিয়ে যদি তুমি হাইলাইট করো, কালো কালি দিয়ে যদি লিখো, আন্ডারলাইন করো, কেউ ভুল ধরবে না। সুতরাং আমরা রিস্কের পথে যাব না সবসময়ের জন্য। দেখা যাচ্ছে যে একজন টিচার ওটা অপছন্দ করে আর তোমার খাতাটা ওই একজনের কাছেই গেল, তখন কি করবা? তো ওই জন্য এটা একটু মাথায় রেখো যে কোনো কালার পেন্সিল ইউজ করবো না। কোটেশন দেইনি, দিলেও ভুল করেছি, মন গড়া দিয়েছি। কোটেশন দিতে হবে। ব্রড কোশ্চেন যখন লিখবো তখন ওইখানে কবিতার লাইন তুলে দিতে হবে, বা রাইটিং হয়তো দেখা যাচ্ছে যে রাইটিংয়ের কোনো ক্যারেক্টারের উক্তি বা এগুলো দিতে হবে। এগুলো দেওয়ার সময় হুবহু দিতে হবে, হুবহু যেরকমভাবে বইতে রয়েছে সেভাবেই। ওখানে দাড়ি কমা সেমিকোলন যেগুলো থাকে সেগুলোও দিতে হয়। এবং অনেকেই যেটা করে যে কোটেশন তো দেয়ই না, প্রত্যেকটা ব্রড কোশ্চেনে 2টা করে কোটেশন মিনিমাম দিতে হয়। তোমরা অনেকে ফার্স্ট ইয়ারে দাওনি, যারা দাওনি তারা ফলাফলটা দেখলে তখন বুঝতে পারবা যে ও আচ্ছা এই জন্যই তাহলে আমার এরকম হলো। তো কোটেশন দেইনি এটা করা যাবে না, মানে দিতেই হবে। দিলেও ভুল করেছি, ভুলও করা যাবে না। মন গড়া দিয়েছে, অনেক সময় আরে বানিয়ে দিই, উইলিয়াম শেক্সপিয়ার এটা বলেছে যে কি ওই যে শেষের 2 লাইন কি আছে সনেট 18-এর,
so long as man can breathe or eyes can see, so long live this and this gives lives to thee. তো এই জায়গাটাতে নিজের মন গড়া দিয়ে দিলাম, ওয়ার্ডগুলো এদিক সেদিক করে, তাহলে এটাও করা যাবে না, এটা করলে মার্কস কম পাবো। এরপরে আসো, দুই একটা প্রশ্নের উত্তর দেইনি, শেষের উত্তরগুলো মানে শেষ করিনি, উপসংহার লিখিনি। হয় কি যে আচ্ছা ঠিক আছে আমি 4টা প্রশ্ন লিখলাম, একটা লিখলাম না, তো এটা করা যাবে না, 100% লিখে আসতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও। আবার শেষের উত্তরগুলো শেষ করিনি, মানে উপসংহার লিখিনি, অর্ধেক লিখে হয়ে গেছে, আমার টাইম শেষ। ওই যে টাইম ম্যানেজমেন্ট না থাকার কারণে, টাইম ম্যানেজমেন্ট করতে যদি না পারো তাহলে এটা হবে যে তড়িঘড়ি করে লাস্টে গিয়ে লিখতেছো, প্রশ্ন শেষ হয়নি, স্যার খাতা কেড়ে নিয়েছে, তো এক্ষেত্রেও মার্কস কমে যাবে। আর উপসংহার লিখিনি, উপসংহার অনেক সময় এরকম হয় যে আমার হাতে আর 1 মিনিট আছে, 1 মিনিট পরে স্যার খাতা কেড়ে নিবে, আমার প্রশ্নের আমি মিডিলে বা শেষের দিকে আছি, তখনই উপসংহার লিখে দিতে হবে, উপসংহার ছাড়া আসাই যাবে না, উপসংহার ছেড়ে দিলেই মানে ক্ষতিটা হয়ে গেল। তখন তুমি এমনিতেই তোমার খাতার মানে খাতাটাই তুমি 10-এর মধ্যে দেখবে না, দেখবে হচ্ছে 4, 5, 6-এর মধ্যে। তো 6-এর মধ্যে কত পাবা? 6-এর মধ্যে 50% দিলেও তো 3 পাবা। পর্যাপ্ত কোটেশন দেয়নি, বানিয়ে লিখেছি, ভেবেছি ভালো এক্সাম দিয়েছি, আসলে দেইনি। পর্যাপ্ত কোটেশন তো দেই না, মানে মিনিমাম ব্রড কোশ্চেনে 2টা কোটেশন দিতে হয়, আরো বেশি পারলে বেশি ভালো। তারপরে বানিয়ে লিখেছি, সেটাও ঠিক আছে। অনেক সময় বানিয়ে অনেকে এমন লেখে সে জানেও না যে সে ভুল লিখতেছে, সে পরিমাণে অনেক লিখেছে, এবার সে ভাবতেছে আমি হেভি পরীক্ষা দিয়েছি, মানে সে ভাবতেছে যে আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু আসলে পরীক্ষা ভালো হয়নি। এবং ভেবে সে আসে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিয়েছি। ইনফ্যাক্ট অনেকেই হচ্ছে বলবে যে আরে তুই এটা এইভাবে লিখেছিস, এত লিখেছিস, তো তুই ফাটিয়ে লিখেছিস। এবার সেও পাম্পড আপ হয়ে যায় আর কি, মানে ফুলে যায়, ও আমি তো হেভি পরীক্ষা দিয়েছি, কিন্তু পরীক্ষা যখন রেজাল্ট আসে না তখন সে জাতীয় বিশ্ববিদ্যালয়কে মানে গালি দেয় বা এটা সেটা, তো এটা করা যাবে না। আচ্ছা 1 মিনিট আমি একটু পানি খেয়ে নিই। তো এটা করা যাবে না, মানে তুমি কেমন লিখেছো এটা তোমাকেই জাজ করতে হবে যে আমি পরীক্ষা খাতায় আসলে ভালো লিখলাম না খারাপ লিখলাম, এবং এইটা জাজ করার যে হচ্ছে ইন্টেলিজেন্স সেটা তোমার ভেতরে থাকতে হবে, এই ট্যালেন্টটা থাকতে হবে। প্রথম বর্ষে ফার্স্ট ক্লাস পেয়েছি বলে ধরেই নিয়েছি এবারও হেসে খেলে 3 পয়েন্ট পেয়ে যাব। প্রথম বর্ষে আমরা 3+ অনেকেই পাবো, পরীক্ষার দিয়ে আসার পরে আমরা অনেকেই পাবো, এবং অনেকেই ধরেই নেবো আরে ব্যাপার না ওইভাবেই পড়বো এবারও সেকেন্ড ইয়ারেও, এবং হেসে খেলে আবারও 3+ পয়েন্ট পাবো। কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুইটা কিন্তু দুই জিনিস, সেকেন্ড ইয়ারে হিস্ট্রি আছে, সুতরাং এখানে হেসে খেলে পার পাবা না, দেখবা হিস্ট্রি পড়তে গেলে মাথার তার ছিঁড়ে যাবে। তো যদিও আমি যেহেতু নোটগুলো দিয়েই দিব সুতরাং তার কম ছিঁড়বে, কিন্তু একটু চেষ্টা করিও যে সচেতন থেকে পড়তে হবে, অসচেতন হলে সমস্যা। আর ফার্স্ট ইয়ারের চাইতে বেশি সময় দিতে হবে এখানে। বাংলা এক্সামগুলো ভালো হয়নি, বাংলা এক্সামগুলো ভালো দিতে হবে। ফার্স্ট ইয়ারে যেমন দিয়েছো ভালো, সেকেন্ড ইয়ারেও বাংলা এক্সামগুলোতে ভালো দিতে হবে। বাংলা এক্সামগুলোতে তোমার ভালো মার্কস পেলে এগুলো টোটাল ওভারঅল গ্রেড পয়েন্টটাকে সামনের দিকে নিতে হেল্প করে। অন্যের ভালো এক্সামের কথা শুনে ভেবেছি আমিও ভালো রেজাল্ট করব। বান্ধবীকে জিজ্ঞাসা করে তুই এটা কিভাবে লিখেছিস, এইভাবে, আরে আমিও তো এইভাবে লিখেছি, ও গুড, তাহলে অমক ভালো পাবে আমিও ভালো পাবো। এবং দেখা গেল যে অমক ঠিকই ভালো পেয়েছে কিন্তু আমি খারাপ করেছি। আমি কেন খারাপ করেছি? ওই গ্রামারের ভুল হয়েছে, প্রথম মানে প্যারার প্রথম লাইনগুলোতে গ্রামারের ভুল হয়েছে, তারপরে রাইটারদের বা রাইটিংয়ের নামের বানান টানান ভুল করেছি, তো এটা করা যাবে না। লুজ শিট ভালোভাবে অ্যাটাচ করে নি, হ্যাঁ লুজ শিটটা ভালোভাবে অ্যাটাচ করতে হয়, এটা না করলে, এটা তোমরা এসএসসি ইন্টার সব কিছুতে তো জানোই, কিন্তু তারপরে একটু স্মরণ করিয়ে দেয়া, লুজ শিট অ্যাটাচ করা, লুজ শিটের নাম্বারটা ভালো করে দেয়া, এগুলো না করলে অনেক সময় সেই খাতাগুলো হারিয়ে যায়। জাতীয় বিশ্ববিদ্যালয় এটা হারিয়ে যাবে। এটা হচ্ছে তোমার অন্য কোনো বোর্ড না যে রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, একটা অঞ্চল নিয়ে কাজ করে তা না, এটা সারা বাংলাদেশ নিয়ে, সুতরাং এখানে খাতা হারিয়ে যায়। রিভিশন দেয়নি, খাতার প্রশ্নের নাম্বারগুলো দিয়েছি কিনা চেক করিনি। রিভিশন না দেয়া একটা মারাত্মক ভুল। শেষে গিয়ে 10 মিনিট বা 12 মিনিট বা 15 মিনিট রিভিশন দিতে হয়, এবং রিভিশন কি দিতে হয়, কি কি রিভিশন দিতে হয় এটা আমি বিভিন্ন সময় বলে দেবো আর কি পড়াতেই। খাতার প্রশ্নের নাম্বারগুলো দিয়েছি কিনা চেক করিনি। তো অনেক সময় হয় যে একটা প্রশ্ন এক্সাইটেড আমি, কমন পড়ে গেছে, প্রশ্নের নাম্বার না দিয়ে অ্যান্সার লিখে উত্তর লেখা শুরু করে দিলাম, তখন দেখা যায় যে আমার ওই খাতাটা বাতিল হয়, ওই প্রশ্নটা তখন বাতিল হয়। অনেক টিচার আছে মার্কস দিয়ে যায়, অনেকে আছে ওটাকে বাতিল করে দেয়। তো এই জায়গাগুলোতে সচেতন থাকতে হবে। আগের বার ভালো করেছি বলে এবার অতিরিক্ত কনফিডেন্ট ছিলাম, মানে ফার্স্ট ইয়ারে অনেকের রেজাল্ট 3+ হবে, 3 পয়েন্টের বেশি হবে। তো 3 পয়েন্টের বেশি হলেই
তখন এবার সেকেন্ড ইয়ার অনেকেই ভাবে আরে এত কম পড়ে এইভাবে পড়ে ফার্স্ট ক্লাস পেয়ে গেলাম, সেকেন্ড ইয়ারে তো ব্যাপার না, ওইভাবেই পড়বো। তো ওইভাবে পড়লে হবে না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আরো বেশি টাইম দিতে হয়। তো ফার্স্ট ইয়ারে ভালো হলেও চেষ্টা করবা যে ওই ভালোটা যাতে ধরে রাখতে পারো, সেকেন্ড ইয়ারে যাতে করে আরো বেশি টাইম দিতে পারো, এটা চেষ্টা করতে হবে। বানিয়ে লেখার প্র্যাকটিস ছিল না, এক্সামের প্রথমবার বানিয়ে লিখলাম, হয় না যে বানিয়ে কোনোদিনই লেখো না, কোনোদিনই লেখো না, এক্সামের দিনে এক্সামের ঠেলায় কি করেছে, একটা প্রশ্ন আসেনি কমন বা দুইটা প্রশ্ন কমন পড়ে বানিয়ে বানিয়ে লিখেছো, মেলা লিখেছো, আইসি বলতে স্যার আমি তো বানায় লিখছি, প্রচুর লিখেছি, রেজাল্টের সময় রেজাল্ট নাই। তখন তুমি বলবো যে হাই আমি এত ভালো করে লিখলাম, যে আসলে তুমি ভালো লিখোনি, তোমার মনে হয়েছে আমি অনেক ভালো লিখেছি। তুমি একটা জিনিস চিন্তা করো, জীবনে কোনোদিন ক্রিকেট খেললে না, তারপর ফুটবল খেললে না, আর তুমি গিয়ে বিশ্বকাপে ভালো করবা, তুমি এশিয়ান গেমসে ভালো করবা, বা খেললে ওই স্ট্যান্ডার্ডের খেলা খেলো না, তুমি ওখানে গিয়ে ভালো করবা, ভালো করবা না। তো কোনোদিনই প্র্যাকটিস বানিয়ে লেখার প্র্যাকটিস করো না, বা তেমন লেখা লিখো না, আর পরীক্ষার হলে দুইটা প্রশ্ন লিখে তুমি ভাবতেছো যে অনেক ভালো লিখলাম, এরকমটা না। তো এই ব্যাপারগুলো নিয়ে সচেতন থাকো। কেমন লিখি কাউকে জীবনে চেক করিয়ে, মানে কাউকে দিয়ে কখনো চেক করিয়ে নেইনি, নিজেও জাজ করে নিই। অনেক সময় এরকম হয়, অনেকে অতিরিক্ত কনফিডেন্ট থাকে যে আমি যা লিখি এটাই ভালো লিখেছি, কাউকে যে দিয়ে একটু চেক করিয়ে নিব, সিনিয়র কাউকে, যে ভাই আপা স্যার একটু দেখেন তো এই প্রশ্নটা ভালো আছে কিনা, ডিপার্টমেন্টের সিনিয়র ভাই ব্রাদার যারা আছে তাদেরকে দিয়ে দেখায় নিতে হয় অনেক সময়। একই প্রশ্ন টিচারকে দেখাবা, সিনিয়র ভাইদেরকে দেখাবা বিভিন্ন জায়গায়, এবং কেউ বলবে খারাপ, কেউ বলবে ঠিক আছে, কেউ বলবে ভালো আছে। কেউ যদি বলে ভালো আছে, রিল্যাক্স হওয়ার দরকার নেই, তুমি ওইটাকে আরো স্ক্রুটিনি করো, হ্যাঁ ওইটাকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে দেখো, দেখে আরো দুই তিনজনকে দেখাও, এবং পরবর্তী নোটগুলো তুমি ওইভাবে করার চেষ্টা করবা। কারণ কি, তাহলে তোমার নোটগুলি কেমন বা তুমি কেমন লিখো এটা বুঝতে পারবা। তাছাড়া তুমি অতিরিক্ত কনফিডেন্ট হলে পরীক্ষার হলে গিয়ে লিখলা, দেখলা যে ওটা ওইভাবে না, তো এটা করা যাবে না। আবার নিজেকে জাজ করার জন্য ওই যে বললাম, নিজের সেই ইন্টেলিজেন্স থাকতে হবে, নিজের সেই ট্যালেন্টটা থাকতে হবে, তারপর জাজমেন্ট করার যে এবিলিটি সেটা থাকতে হবে। রিভিশন দেইনি, জানি না কিভাবে রিভিশন দিতে হয়, কোন জিনিসগুলো চেক দিতে হয়, রিভিশন দেই না, এটা একটা ভুল। আবার অনেকে আছে জানে না যে কি রিভিশন দিতে হয়। অনেকে আমাকে প্রশ্ন করে 10 মিনিটে কেমন রিভিশন দেওয়া যায়। অনেকে রিভিশন মানে মনে করে যে লাইন বাই লাইন পড়া, প্রত্যেকটা প্রশ্নের উত্তর লাইন বাই, যেটা খাতায় লিখেছে লাইন বাই লাইন পড়া। তো আসলে রিভিশন মানে তা না। রিভিশন মানে তুমি রোল নাম্বার ঠিক মতো লিখেছো কিনা, তুমি রেজিস্ট্রেশন ঠিক মতো দিয়েছো কিনা, লুজ শিটগুলো অ্যাটাচ করেছো কিনা, লুজ শিটের হচ্ছে নাম্বারগুলো অ্যাটাচ দিয়ে মানে ঠিকঠাক ফিল আপ করেছো কিনা, তুমি বা প্রশ্নের নাম্বার ঠিকঠাক দিয়েছো কিনা, রাইটার নামের বানান ভুল এগুলো হয়েছে কিনা, প্রতিটা প্যারার প্রথম লাইনটা ভুল করেছো কিনা, গ্রামার ভুল করেছো কিনা, কোটেশন দিয়েছো কিনা, দিলেও কোটেশন মার্ক দিয়েছো কিনা, আবার কোটেশন মার্ক দিলেও ওই জায়গাগুলোতে কোনো ভুল হয়েছে কিনা, এই জিনিসগুলোই হচ্ছে চেক করতে হয় রিভিশনে। রিভিশন মানে লাইন বাই লাইন সব পড়তে হয়, ব্যাপারটা এরকম না। সুতরাং এটা 10 মিনিটে দেওয়া যায়। সর্বশেষ যে কথা, অনেকেই আছো কোনো ভুল নাই, এই 20টার কোনো ভুল হবে না, কিন্তু তারপরেও ব্যাড লাক, এই ব্যাড লাকের কারণে ভালো রেজাল্ট আসবে না অনেকের, এবং যাবি খাতা ভালোভাবে মূল্যায়ন করেনি, এটা আসলেই সত্য, অনেক ক্ষেত্রে করে না, আসলে অনেক ক্ষেত্রে করে না, মানে অনেক সময় এরকম হয়, হ্যাঁ, যে যাবি আসলেই ভালো খাতা মূল্যায়ন করে। তো অনেকেই বলবা যে এই 20টার একটাও কোনো কারণ না, আমার এটাই ঘটেছে। তো এটাই যদি ঘটে থাকে তাহলে এটাকে সান্ত্বনা হিসেবে নিতে হবে। আর যদি মনে করো যে না, ওপরের এইগুলোর সাথে মিলে নাই, আমি ওই উপরে এগুলো সব করেছি, সব ঠিক আছে, আমার ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাপারে আমি কনফিডেন্ট, তখন ধরে নিবা যে এই কাজটা ঘটেছে। তো এই কাজটা ঘটলে তো আসলে কিছু করার নেই, এটা ভাগ্যের উপরে সবকিছু ডিপেন্ড করবে। তো এই জিনিসগুলো আমি পিডিএফ দিয়ে দেবো, এটা অনেকেই আছে গতবারেও যেটা করেছে, সেটা হলো যে এটাকে প্রিন্ট করে ওই ওয়ালের পাশে বা খাতার পাশে রেখে দিয়েছে, যাতে এই ভুলগুলো আমরা না করি। এটা একটু মাঝে মাঝে কয়েকদিন দেখলে দেখা যায় যে এই ভুলগুলো আর হয় না, এবং এই ভুলগুলো করা যাবে না। ফ্রি হ্যান্ড রাইটিং শেখার চেষ্টা করো, বেশি বেশি ওয়ার্ড মিনিং মুখস্থ করার চেষ্টা করো, বেশি বেশি কোটেশন মুখস্থ রাখার চেষ্টা করো প্রশ্নের সাথে রিলেটেড, তাহলে দেখবা সেকেন্ড ইয়ারে ভালো রেজাল্ট হবে। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো বলো। স্যার আমার বানানে অনেক ভুল হয় স্যার, কিভাবে সংশোধন করতে, মানে টেকনিক ফলো করলে বানানে ভুল হবে না? বানানের কোনো টেকনিক নাই, এটার হচ্ছে যে যে বিষয়টা সেটা হলো যে তোমাকে ওই ওয়ার্ডগুলো বেশি বেশি লিখতে হবে, তোমার যে বানানটা ভুল হয়। যেমন আমার একটা কলিগ ছিল, ওকে যদি কখনো গ্রেট লিখতে বলা হতো, তো এটা লিখতো গ্রেট বা গ্রেট এইভাবে লিখতো, তো এইভাবে তো না। তো এটা কি হতো, কারণ হচ্ছে ও লিখতো না, তো না লিখার কারণে এই বানানগুলো ভুল হয়। তো এই বানানগুলো একবার দুইবার এগুলো যখন লিখার, তুমি যত বেশি লিখবে
তোমার রাইটিং স্কিল, তোমার গ্রামাটিক্যালি সব কিছু ঠিক হবে। তো এই জন্য সবসময়ের জন্য রিকমেন্ডেড যতটুকুই পড়বা সেটুকু লিখবা, একটা মোটা রাফ খাতা বানায় নিবা, ওখানে ছোট ছোট করে প্রথমে পেন্সিল দিয়ে লিখবা, তার উপরে আবার কলম দিয়ে লিখবা, তাহলে কি হবে খাতাটা দুইবার ইউজ করতে পারবা। যতটুকুই পড়বা লিখবা, আর সবসময় হাতের পাশে ওই একটা খাতা রাখবা, কলম সবসময় কিছু না কিছু লিখতেই থাকবা। অহেতুক নিজে একটা সেন্টেন্স তৈরি করলা, হ্যাঁ, অহেতুক নিজের একটা স্টোরি লিখে ফেললা, এগুলো বিভিন্ন অনেক বিষয় আছে আর কি। তো বেশি বেশি লিখতে হবে আর কি। আচ্ছা, তোমাদের সাথে আমি 3 মিনিট আছি, আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো। ভাইয়া কোশ্চেন না, আমার তো ফ্রি হ্যান্ড রাইটিং এ অনেক বেশি দুর্বল, তো আমি এটার জন্য রফিক স্যারের বইটা ফলো করতেছি। মানে এখানে তো অনেক ওয়ার্ড দেওয়া, ওয়ার্ডের বিভিন্ন ফর্ম দেওয়া, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলো করতেছি, মানে পড়ার চেষ্টা করতেছি। এটা হেল্প করবো না ভাইয়া? কারণ আমার ফ্রি হ্যান্ড রাইটিং খুবই খারাপ, আমি মুখস্থের উপর নির্ভর করে আচ্ছা, পরীক্ষা দিছি এবার। ফ্রি হ্যান্ড রাইটিং এ তোমাদের রফিক স্যারের বই ভালো। রফিক স্যার কিন্তু আমার বন্ধু, বুঝছো, আমরা একই সাথে রাজশাহীতেই। তো এই রফিক স্যার ভালো ভালো, তার যে ইয়েটা আছে, বইটা আছে, এটা খুব চমৎকার বই, তোমরা এটা সংগ্রহে রাখতে পারো। আর আরেকটা জিনিস হচ্ছে যে যত লিখবা তত ফ্রি হ্যান্ড রাইটিং আসবে, না লিখলে কোনো বই, কোনো প্যারাসিটামল, কোনো কিছুই কাজ করবে না। ইনফ্যাক্ট এই যে আমার একটা কোর্স আছে, ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা কোর্সও আছে, এখন এবছর 25 জন এটা করতেছে ফ্রি হ্যান্ড রাইটিং এর। এই কোর্সটাও তোমরা জয়েন করতে পারো নেক্সট ব্যাচগুলোতে, যখন আবার করাবো সেগুলোতে তোমরা জয়েন করতে পারো। এই যে 26 জন করতেছে আর কি, এটা তোমাদের সিনিয়ররা যারা আছে। তো এগুলো তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ইয়ে পাবা, হ্যাঁ, অপরচুনিটি আসবে, এগুলো করতে হবে এবং দেখবা যে হচ্ছে ওগুলো হচ্ছে, কাজ করতেছে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কিছু বলার থাকলে বলো। স্যার, হ্যাঁ, স্যার আমাদের যে 4টা সাবজেক্ট আছে, এগুলোর মধ্যে মানে কি কি বই কিনতে হবে, গাইড, কি কি প্যারাফ্রেজ, এগুলো যদি আরেকবার একটু বলে দিতেন। আচ্ছা, আরেকবার বলার সুযোগ নাই, টাইম নাই। যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই ক্লাসটার রেকর্ডটা তুমি আরেকবার শুনবা, তাহলেই হয়ে যাবে। প্রথম দিকে আমি বলেছি যে কি কি কিনতে হবে। আর চেষ্টা করবা হচ্ছে ফ্রেন্ডস বুক কর্নারে বইগুলো কেনার জন্য। আরো আরো অনেক বই আছে বাজারে, একাধিক কিনতে পারলে তো বেশি ভালো। ফ্রেন্ডস বুক কর্নার এই জন্য বলতেছি, ফ্রেন্ডস বুক কর্নারের বইগুলো হচ্ছে তোমার, ওরা অনেক আগে থেকে লিখতেছে, এক্সপেরিয়েন্সড। আরেকটা জিনিস, তোমাদের সিনিয়র ভাই বোন অনেকেই আছে, অনেকেই বই বের করেছে, সেই বইগুলোও কিনতে পারো। তোমাদের ডিপার্টমেন্টে সিনিয়র হয়তো অন্য কোনো কলেজের বা অন্য কোনো ইয়েতে পড়ে, এই বইগুলো তোমরা কিনতে পারো, কারণ এগুলো স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে লেখা, তো এগুলো পড়লে ভালো হয়, তো এগুলো করতে পারো তোমরা। স্যার পুরানো বই কিনলে কি সমস্যা হবে স্যার? পুরাতন বই কিনো না, পুরাতন বই কিনলে পড়ার মনোযোগ থাকে না, পড়তে ভালো লাগবে না। আরেকটা জিনিস, অনেক ইনফরমেশন এদিক সেদিক হয়। রিসেন্ট পুরাতন কিনতে পারো, রিসেন্ট পুরো তোমাদের আগের হয়তো গতবারেরটা। মানে টেক্সট বুকগুলা ভাইয়া, টেক্সট বুকগুলা মানে 2-1 এডিশন আগের কেনা যায় কিনা এটা হ্যাঁ, কিনতে পারো, টেক্সট বুক কিনতে পারো। কারণ স্টাডি গাইড তো নতুনই কিনতে হবে, হ্যাঁ, ওটা স্টাডি তো গাইড নতুন করো। প্রতি বছরই সিলেবাস চেঞ্জ হয়, মানে প্রশ্ন চেঞ্জ হয়, নতুন বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যাড হয়, তো স্টাডি গাইড নতুন কিনে হয়, মানে টেক্সট বুকগুলা 2-1টা এডিশন পিছনে যায় কিনলে হয়তো ভালো। আচ্ছা শোনো, ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত, আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা রেগুলার কথা হতেই থাকবে, আর নেক্সট ক্লাসে আবার কথা বলবো। তোমরা ভালো থেকো সবাই। আর আজকের ক্লাসটা কেমন লাগলো ফিডব্যাক দিও। আমি এই ভিডিওটা তো গ্রুপে দিবই, পাশাপাশি এই ভিডিওটা হতে পারে আমি ওই আমাদের পাবলিক গ্রুপেও দিতে পারি। তো আজকে যদি প্রথম ইনঅগুরেশন হলো সেই জন্য, ওরিয়েন্টেশন হলো সেই জন্য, তবে সামনের ক্লাস থেকে আর কোনো গ্রুপ, সব ক্লাসগুলো আমাদের এই গ্রুপেই পোস্ট হবে। সুতরাং তোমরা হচ্ছে একটা লাস্ট কোশ্চেন ছিল, বলো। আমাদের এই গ্রুপের কি কোনো আলাদা মেসেঞ্জার গ্রুপ খোলা যাবে? না, মেসেঞ্জার গ্রুপ খোলা যাবে না, কারণ মেসেঞ্জার গ্রুপে প্রয়োজন নাই ভাইয়া, মেসেঞ্জার গ্রুপটা খুবই বিশৃঙ্খল হয়ে যায়। আমি মেসেঞ্জার গ্রুপ খুললে হয় কি, ঝগড়াঝাটি লাগে। আমি এগুলো সবই ট্রাই করেছি। আমি আমাদের নিজের মানে এই ক্লাউড স্কুল প্রোয়ের কোনো মেসেঞ্জার গ্রুপ নাই। অনেকেই গ্রুপ স্টাডি করে, এটা সেটার নাম করে খুলে, দুদিন পরে ঝগড়াঝাটি লাগে এবং আমাকে আবার অভিযোগ জানায়, এবং নাম দেওয়ার সময় এই ক্লাউড স্কুল প্রো নাম দেয় অনেকে, দিয়ে ঝগড়াঝাটি লাগায় এবং আমাকেও বলে আপনার নামে আছে এই সেই। তো এটা করা যাবে না। হ্যাঁ, এই সবকিছু গ্রুপেই হবে, সবকিছু গ্রুপে হবে। ঠিক আছে, ধন্যবাদ। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ।